মাথা খাটিয়ে সুফল মেলে, কিন্তু মাথা খাটিয়ে যে বিপদেও পড়া যায় অথবা মাথা খাটানোর ফলে বিপদ এসে পড়ে, সেই গল্পই আজকে শুনব। শিবরাম চক্রবর্তীর গল্প মাথা খাটানোর মুশকিল আজ শুনবেন স্টোরিজ আনফোল্ডে। যদি আমাদের গল্প ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। চলুন তবে আজকের গল্প শুরু করা যাক। কাঁধের ওপর একটা না থাকলে নেহাত খারাপ দেখায়, এই জন্যই বিধাতার আমাকে ওটা দেওয়া। মাথা কেবল শোভার জন্য, ব্যবহারের জন্য নয়। যখনই কোনো ব্যাপারে ওকে খাটাতে গেছি তখনই এর প্রমাণ আমি পেয়েছি। একবার মাথা খাটাতে গিয়ে যা বিপদে পড়েছিলাম তার কাহিনী স্বর্ণাক্ষরে আমার জীবন স্মৃতিতে লেখা থাকবে। ক্রমশ যতই দিন যাচ্ছে আরও যত প্রমাণ পাচ্ছি ততই আমার ওই ধারণা বদ্ধমূল হচ্ছে। সেই কাণ্ডের পর থেকে আমার মাথাকে আমি অলংকারের মতোই মনে করি, সর্বদা সঙ্গে রাখি। না রেখে যদিও উপায় নেই, কিন্তু কাজে আর ওকে লাগাই না। গোবিন্দর জন্যই যত কাণ্ড। গোবিন্দ আমার বন্ধু, তার উপকার করতে গিয়েই তারপর থেকে আমি বুঝতে পেরেছি কারো উপকার করতে যাওয়াই আমার উচিত না। একটা পোকারও উপকার করবার মতো বুদ্ধি আমার ঘটে নেই। গোবিন্দ কিছুদিন থেকে হঠাৎ ম্রিয়মাণ হয়ে উঠেছে। কারণ আন্দাজ করা কঠিন। রোজ বিকেলে বালিগঞ্জ লেকের ধারে বেড়াতে যায়। অনেক রাত্রি পর্যন্ত সেখানে মশাদের সঙ্গে পায়চারি করে। রাত 12টায় বাড়ি ফিরে মশা কামড়ানো অঙ্গ প্রত্যঙ্গে জাম্বক ঘষে, তারপর শুতে যায়। এইরকম প্রত্যহই ঘটছে। মশারাও যেন ওকে চিনতে পেরেছে, আর সবাইকে ছেড়ে দিয়ে যেন ওর জন্যই সবাই ওত পেতে থাকে। তাঁতের অবস্থা ধারালো রাখার জন্য অনেক বনেদি বায়ুসেবীকে ওরা পরিত্যাগ করেছে। এমনই গোবিন্দর ওপর ওদের টান। গোবিন্দও দিন দিন বেশি আহত হয়ে বাড়ি ফিরছে, কিন্তু গোবিন্দর লেকে বেড়ানোর কোনো কামাই নেই। বিকেল হয়েছে কি ওকে দড়ি দিয়েও বেঁধে রাখা যাবে না। হলো কি গোবিন্দ? কবি টবি হয়ে উঠল না তো হঠাৎ? কিংবা একদিন আমিও ওর সঙ্গে বেড়াতে গেলাম। ব্যাপার কি হয় গোবিন্দ? কিছুতেই কিছু বলে না। অনেক সাধাসাধির পর একজন প্রৌঢ় ভদ্রলোককে দেখিয়ে দেয়। উনি তো বুঝলাম, কিন্তু কি হয়েছে ওর? কৌতূহলী হয়ে আমি প্রশ্ন করি। অনেক কষ্টে গোবিন্দর কাছ থেকে যা আদায় করা যায় তার মর্ম হচ্ছে এই যে ভদ্রলোক কোনো এক নামজাদা আপিসের বড়বাবু। একটা চাকরির জন্য গোবিন্দ অনেক দিন ওর পেছনে ঘোরাঘুরি করছে, কিন্তু সুবিধে করতে পারেনি। অনেক মোটা মোটা চাকরি আছে ওর হাতে, ইচ্ছা করলেই উনি দিতে পারেন। এই কথা? একটা চাকরি? তা আমাকে বলনি কেন একদিন? আমি ব্যবস্থা করে দিতাম ওর কাছ থেকেই। হ্যাঁ, বলো কি? গোবিন্দ অবাক হয়ে তাকায়। ওর কাছ থেকেই আদায় করতে? ভারী শক্ত লোক। হোক না শক্ত লোক, সব কিছুরই কায়দা আছে। মাথা খাটাতে হয় হে, মাথা, বুঝেছ? গোবিন্দ তেমন উৎসাহ পায় না। ও তো এক্ষুনি হয়ে যায়, এক কথায়। তেমন কি আর কঠিন? ভদ্রলোক কোথায় গিয়ে দাঁড়িয়েছে লক্ষ্য করো। গোবিন্দকে প্ররোচিত করি। দেখেছ, একেবারে জলের ধারে। আমি করব কি, পেছন থেকে গিয়ে হঠাৎ যেন পা ফসকে ওর ঘাড়ে গিয়ে পড়েছি, এমনইভাবে এক ধাক্কা লাগাবো। তাহলেই উনি লেকের মধ্যে কুপকাত হবেন। তুমি তখন গিয়ে ঝাঁপিয়ে পড়ে ওকে জল থেকে উদ্ধার করবে। তাহলেই তো চাকরির পথ একদম পরিষ্কার। কি রকম? গোবিন্দ তবুও বুঝতে পারে না। এই চাকরির পথ না জেলের পথ? তুমি নেহাত আহাম্মক, এই জন্যই তোমার কিছু হয় না। জীবনদাতাকে লোকে চাকরি দেয় না জেলে দেয়? এইবার বুঝেছি। তা বেশ, কিন্তু খুব বেশি গভীর জলে ফেলো না যেন। না না, ধারে আর এমন কি বেশি জল হবে? কিন্তু ধারে বেশ গভীর জলই ছিল। ভদ্রলোককে ফেলে দেবার পর তখনও দেখি গোবিন্দ ইতস্তত করছে। এই রে, মাটি করলে দামি দামি সব মুহূর্ত অমনি অমনি ফসকে যায়। অগত্যা আবার মাথা খাটাতে হয়। গোবিন্দকেও ধাক্কা দিয়ে ফেলে দিই। তারপর যা দৃশ্য উদ্ঘাটিত হয় তাতে তো আমার চক্ষু স্থির। দেখি ভদ্রলোক দিব্যি সাঁতার কাটছেন, আর গোবিন্দ খাচ্ছে হাবুডুবু। বন্ধুকে তো বাঁচানো দরকার। আমিও ঝাঁপ দিই। জলের মধ্যে তুমুল কাণ্ড। গোবিন্দ আমাকে জড়িয়ে ধরে, কিছুতেই ছাড়তে চায় না। আমি ওকে ছাড়তে চাই, কিন্তু পেরে উঠি না। অবশেষে ভদ্রলোক আমাদের দুজনকেই উদ্ধার করেন সলিল সমাধি থেকে। আমি গোবিন্দর ওপর দারুণ চটে যাই। গোবিন্দ আমার দিকে রোষ কষায়িত নেত্রে চেয়ে থাকে। ভদ্রলোক চলে যাবার পর আমাদের আলোচনা শুরু হয়। এই আমাকে ধাক্কা দিতে গেলে কেন?
আমাকে জলে ফেলবার কথা তো ছিল না। গোবিন্দ ভারী রেগে যায়। বাহ, জলে না পড়লে জগদীশবাবুকে উদ্ধার করতে কি করে তুমি? আমিও তেতে উঠি। আমি কি ওকে উদ্ধার করলাম, না উনি করলেন আমাদের? তুমি ওকে করতে দিলে, তার আমি কি করব? আমি ওকে বোঝাতে চাই, আরে এরকমটা হবে আমার আইডিয়াই ছিল না। এতক্ষণে গোবিন্দ একটু নরম হয়। এই আমি তো সাঁতার জানি না যে। এরপর বিরক্ত হয়ে আমি পুরী চলে এলাম। যা নাকানি চোবানিটা হলো, ওরকম জল পরিবর্তনের পর বায়ু পরিবর্তন দরকার। গোবিন্দ এলো আমার সঙ্গে। সমুদ্রের ধারের বালির ওপর বেড়াতে বেড়াতে একদিন গোবিন্দ অঙ্গুলি নির্দেশ করে, ওই ওই ও ওই। সঙ্গে সঙ্গে সে লাফিয়ে ওঠে। কি তিমি মাছ নাকি? অত দূরে নয়, ওই যে সেই ভদ্রলোক জগদীশ বাবু। তাই তো বটে, তিনিও তাহলে হাওয়া খেতে এসেছেন। চাকরিটা ফসকালো কেবল তোমার জন্যেই। গোবিন্দ মুমূর্ষু হয়ে পড়ে। লেগে থাকলে হতো একদিন, কিন্তু যা জলে চুবিয়েছ ভদ্রলোককে। আমি চুপ করে থাকি, কি আর বলবো। পরদিন বিকালে সমুদ্রের ধার দিয়ে পোস্ট অফিসের দিকে যাচ্ছি। আবার দেখি সেই ভদ্রলোক এবং তার সঙ্গে একটা বাচ্চা, মোটা এবং বিশ্রী। মাঝে মাঝে এমন কতিপয় শিশু দেখা যায় যাদের কোলে করতে বললে কোলা ব্যাঙের কথাই মনে পড়ে। এটি তাদের একজন। বাচ্চাটা বালি দিয়ে বাঁধ তৈরির চেষ্টা করছিল এবং ভদ্রলোক জগদীশবাবু ওকে উৎসাহ দিচ্ছিলেন। শেষটা জগদীশবাবুকেও দেখা গেল ওর সঙ্গে লেগে যেতে। দুজনে মিলে যখন বাঁধ রচনা সমাপ্ত হলো, তখন জগদীশবাবু ঘেমে নিয়ে উঠেছেন। বাচ্চাটা কেন জানি না হঠাৎ ক্ষেপে যায়, গোঁ গোঁ করে বাঁধের ওপর পদাঘাত করতে থাকে। অল্পক্ষণেই বাঁধটাকে ধরাশায়ী করে আনে। জীবনের সাধনা সফল হবার পর অনেকেরই এমন দশা হয়, সেই ফল পণ্ড করতে সে লাগে। তখন জগদীশবাবু পকেট থেকে বিস্কুট বার করে ওকে দেন। তারপর সে ঠান্ডা হয়। এই পর্যন্ত দেখে আমি পোস্ট অফিসে চলে গেছি। যখন ফিরলাম তখন বেলা আরও পড়ে এসেছে। ভগ্ন বাঁধের ধারে একাকী সেই ছেলেটি, কিন্তু জগদীশবাবুর চিহ্ন মাত্র নেই কোথাও। তখনই আমার মাথায় বুদ্ধি খেলতে লাগে। এই তো বেশ হয়েছে, এবার গোবিন্দর চাকরির ব্যবস্থা না হয়ে আর যায় না। ভাবলাম এই ফাঁকে এই 1.5 মণ শিশুকে নিয়ে সরে পড়লে কেমন হয়। জগদীশবাবু নিশ্চয়ই তার ছেলেকে না পেয়ে দিশেহারা হয়ে উঠবেন। ছেলের ওপর তার কীরকম টান তা তো আজ দেখলামই বিকালে। সেই সময় গোবিন্দ ওকে হাতে ধরে নিয়ে গিয়ে হাজির হবে এবং একটা গল্প বানিয়ে বলে দেবে। ছেলেটা সমুদ্রেই জলাঞ্জলি গেছিল বা পুরীর লোকারণ্যে হারিয়ে পথে হাই হাই করে বেড়াচ্ছিল। এমন সময় গোবিন্দ ওকে উদ্ধার করে নিয়ে এসেছে। তাহলেও কি জগদীশবাবুর হৃদয় গলবে না? হারানো ছেলে ফিরে পেলে তো মানুষের আনন্দই হয়। তবে এ যা ছেলে, এই একটা কথা। তখন কৃতজ্ঞতার আতিশয্যে বালিগঞ্জের জলে পড়ার কথা ভুলে গিয়ে গোবিন্দকে একটা চাকরি দিয়ে ফেলতে তার কতক্ষণ। ছেলেটিকে আত্মসাৎ করে যখন ফিরলাম, তখন গোবিন্দ বাংলোর বারান্দায় চেয়ার টেনে নিয়ে চুপটি করে বসে আছে, মুহ্যমানের মতো। চাকরি আর জগদীশের কথাই ধ্যান করছে বোধহয়। আস্তে আস্তে আইডিয়াটা ওর কাছে ব্যক্ত করি। সমস্ত বুঝে উঠতে ওর দেরি লাগে। ও এইরকম মাথা বলে যদি কিছু থাকে ওর। প্রথম যখন ছেলেটাকে নিয়ে আমি ঢুকলাম, আমি আশা করেছিলাম আনন্দে ও মুখ খুললে বোতলের সোডা যেমন হয় সেই রকম করে উতলে উঠবে, কিন্তু ও হরি একেবারেই সেরকম নয়। জগদীশবাবুর ছেলে শুনে সে যেন আরও দমে গেল। তবে কি ওর ধারণা অন্য কারো ছেলেকে ফিরে পেলে জগদীশবাবু আহ্লাদে আটখানা হয়ে যাবেন আর চাকরি দিয়ে ফেলবেন সেই জন্যই? ইতিমধ্যে ছেলেটাও চিৎকার করে কাঁদতে শুরু করে। গোবিন্দ কিছুক্ষণ কান দিয়ে সেই তারস্বর শোনে, তারপর অসহ্য হয়ে ওঠে। ছেলেটিকে সে তাড়না করে। আমি আর কি বলবো, ছেলেটি এর জবাব দেয়, কান্নার ধমক দ্বিগুণ উচ্চ করে। লোকের উপকার করা সহজসাধ্য নয় এ আমি জানি। করতে যাবার পথেই কত বাধা, কত হাঙ্গাম, কিন্তু এছাড়া আর পথই বাকি। উপকার করবার কি উপায় ছিল? দোকান থেকে বিস্কুট এনে দিলে তবে ছেলেটা চুপ করে। আবহাওয়া ঠান্ডা হলে পর গোবিন্দ আগাগোড়া আবার সমস্ত প্ল্যানটা ভাবে। ক্রমশ ওর মাথা খুলতে থাকে, মুখে হাসি দেখা দেয়। আইডিয়াটা ওর মাথায় ঢুকে। বাস্তবিক সমীর, যত বোকা তোমায় দেখায় তত বোকা নও তুমি। তোমার এবারের প্যাচটা যে ভালো হয়েছে এ কথা আমি মানতে বাধ্য। রেঞ্জার্সের লটারি জিতলে যত না খুশি হতাম, গোবিন্দর সার্টিফিকেট আমাকে ততখানি পুলকিত করে। যাক, এতদিনে তাহলে গোবিন্দ বেচারা সত্যিই একটা হিল্লে করতে পারলাম। ছেলেটিকে হস্তগত করে গোবিন্দ ও আমি এবার বেরিয়ে পড়ি জগদীশবাবুর সন্ধানে। ছেলেটা 2 পা হাঁটে আর কাঁদতে শুরু করে।
তৎক্ষণাৎ ওকে খাদ্য জোগাতে হয়। মুখের দুটি মাত্র ব্যবহারও জানা, খাওয়া এবং কাঁদা। একটা স্থগিত হলেই আর একটা আরম্ভ। বিস্কুট, লজেন্সুস, চকোলেট, টফি পালাক্রমে আমি জুগিয়ে চলি। এভাবেই চালাতে হবে জগদীশবাবু পর্যন্ত। কিন্তু জগদীশবাবুকে আর খুঁজে পাওয়া যায় না। সমস্ত সমুদ্রের ধার পুঙ্খানুপুঙ্খ রূপে দেখা হয়, কিন্তু জগদীশবাবুর পাত্তা নেই। আচ্ছা ভদ্রলোক তো, ছেলে হারিয়ে নিশ্চিন্ত মনে আছেন তো বেশ। গোবিন্দ বলে, দেখো থানায় খবর দিতে গেছেন বোধহয়। আমি ভ্রুকুঞ্চিত করি। ক্রমশ গম্ভীর হয়ে ওঠেও। এবার দেখছি জেলেই যেতে হবে তোমার জন্য, ছেলে চুরির দায়ে। ছেলে চুরি করলে কমাস হয় তোমার জানা আছে? আমি চুপ করে থাকি। কমাস কি বছর কে জানে। গোবিন্দ এবার ভারী রেগে ওঠে। আমি কিন্তু এ ব্যাপারে নেই বাপু। তুমি চুরি করেছো, জেল খাটতে হয় তুমিই খাটবে। 6 বছরের কম নয়, আমি বেশ জানি। ছেলেটার হাত ছেড়ে দেয় গোবিন্দ। এবার আমাকেই সে জড়িয়ে ধরে। ওর কথায় আমি দারুণ অস্বস্তি বোধ করি। না, এতটাই কি হবে? একেবারে থানায় যাবেন ভদ্রলোক? আর গেলেই কি পুলিশের ঘটে এক বিন্দু বুদ্ধি নেই? আমরা তো খুঁজে পেয়েই একে ফিরিয়ে দিতে নিয়ে যাচ্ছি। চাকরি না দেয় নাই দেবে, কিন্তু তা বলে জেল? না, ছেলের উদ্ধারকর্তার উপরে কোনো ভদ্রলোকই অত নিষ্ঠুর হতে পারেন না। সমুদ্রের ধারে একজনের কাছে খবর পাই, স্বর্গদ্বারের কোথায় যেন থাকেন কে এক জগদীশবাবু। স্বর্গদ্বারেই ছুটতে হয়। আমি তখন মরিয়া হয়ে উঠেছি। কিন্তু গোবিন্দ অদ্ভুত, তার জন্যই এত কাণ্ড। আর সে নিতান্ত অনাসক্তের মতোই আমাদের সঙ্গে চলেছে, আমাদের যেন চেনেই না। অতি কষ্টে জগদীশবাবুর আস্তানা মেলে। প্রবল কড়া নাড়ার পর উনি নেমে আসেন, আলো হাতে নিজেই। এই এত রাত্রে তোমরা কে? হ্যাঁ? ভদ্রলোকের বিরক্ত কণ্ঠ শুনি। সবিনয় বলি, আগে সমস্ত পুরী খুঁজে তবে আপনার বাড়ি পেয়েছি মশাই। তা আমাকে এত খোঁজাখুঁজি কেন? ভদ্রলোক আলোটা তুলে আমাদের নিরীক্ষণ করেন। হ্যাঁ, তোমরা সেই বালিগঞ্জের না? আগে বালিগঞ্জেরই বটে, সেজন্য কিছু মনে করবেন না। আপনি স্নেহপ্রবণ পিতা হয়েও এত অন্যমনস্ক প্রকৃতির হতে পারেন, আমরা তা ঘুণাক্ষরেও ভাবতে পারিনি। আপনার ছেলেকে যে সমুদ্রের ধারেই ফেলে এসেছেন, তা বোধহয় আপনার স্মরণেও নেই। আপনার ছেলে এতক্ষণে সমুদ্রের গর্ভে ভেসে যেত। সত্যি কথা বলতে কি, একটা প্রকাণ্ড ঢেউ ওকে তাড়াও করেছিল। আমার এই বন্ধু নিজের জীবন বিপন্ন করে ওকে বাঁচিয়েছেন। এতক্ষণে আপনার ছেলে, আমার বন্ধু দুজনেই হাঙর কুমিরের পেটে গিয়ে বেবাক হজম হয়ে যেত। কিন্তু আমার বন্ধু চ্যাম্পিয়ন সাঁতারু আর ভগবান সহৃদয়, এই দুয়ের যোগাযোগে আজ আপনার ছেলের বহুমূল্য জীবন রক্ষা পেয়েছে। ভদ্রলোক এতক্ষণ অবাক হয়ে আমার বাক্যালাপ শুনছিলেন। এবার বাধা দিয়ে বললেন, এই দাঁড়াও। আমার ছেলে কাকে বলছো? এর মধ্যে কোনটি আমার ছেলে? আমি আকাশ থেকে পড়ি। কেন, এই দেবদূতের মতো স্বর্গীয় শিশুটি এ কি আপনার নয়? হ্যাঁ, একে আমি দেখেছিলাম বটে আজ বিকেলে সমুদ্রের ধারে। বিস্কুটও খেতে দিয়েছি, কিন্তু একে তো আমি চিনি না। এই বলে সশব্দে আমাদের মুখের ওপরই তিনি দরজা বন্ধ করে দেন। গোবিন্দ সেই বালির ওপরই বসে পড়ে। সমীর, পড়াতে কি শেষটাই এই ছিল? কঠোর কারাদণ্ড এই করলে তুমি মাথা খাটিয়ে? স্টোরিজ আনফোল্ডে আজ শুনলেন শিবরাম চক্রবর্তীর গল্প মাথা খাটানোর মুশকিল। গোবিন্দ ও জগদীশবাবুর চরিত্রে শুভভদ্র, গল্প পাঠে ও সমীরের চরিত্রে আমি তমজিৎ। কেমন লাগলো আমাদের গল্প পাঠ এবং অভিনয় কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি আরও একটু ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। স্টোরিজ আনফোল্ড, কান থেকে হৃদয় পর্যন্ত।